হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এবারে পরীক্ষা হলিস্টিক কার্ড অ্যাপ্রোচ এই পদ্ধতি অনুসারে হবে, তাই তোমাদের খুব ভালো করে স্ট্র্যাটেজি রেডি করতে হবে, কারণ তোমাদের কিন্তু প্রত্যেক অধ্যায় থেকে সমান প্রশ্ন আসবে না, তাই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো প্রথমে আমরা কোশ্চেন প্যাটার্নটা দেখে নেব যে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং কোনখান থেকে কী রকম মানের প্রশ্ন আসবে। তো তোমাদের পড়তে হবে পৃথিবীর অন্দরমহল, অস্থিত পৃথিবী, শিলা ও ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই চারটি অধ্যায় তোমাদের পড়তে হবে। তার মধ্যে তোমাদের এমসিকিউ আসবে প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ পৃথিবীর অন্তর্মহল এই অধ্যায়টি থেকে তোমাদের এমসিকিউ আসবে, এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কের প্রশ্ন আসবে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, এবং 2 মার্কেরও প্রশ্ন আসবে এই 4 নম্বর অধ্যায় থেকে, অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। 3 নম্বরের প্রশ্ন আসবে দুটি, সেটা হচ্ছে অস্থিত পৃথিবী থেকে, এবং 5 মার্কের দুটি প্রশ্ন আসবে, সেটা হচ্ছে শিলা থেকে। এই নিয়ে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। তাই কোন অধ্যায়গুলো কিভাবে পড়বে সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রিপারেশন নেবে, কারণ যেখান থেকে লং প্রশ্ন আসবে না সেই অধ্যায়টি খুব ভালো করে পড়ে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। তাই তোমরা যেখান থেকে যেমন মানের প্রশ্ন আসবে সেই অধ্যায়গুলো সেইভাবে পড়বে। তো এই কোশ্চেন প্যাটার্নটি অনুসরণ করে আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাজেশন রেডি করেছি, তাই সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ তোমরা এই সাজেশনগুলো যদি ফলো করতে থাকো তাহলে অবশ্যই পরীক্ষাতে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো একে দেখে কি বলেছি দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 6 নম্বর। প্রথম প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো রবিনসন দ্বীপ, কোলা, মারিয়ানা খাত এবং কোনোটিই নয়। তো সঠিক উত্তর কোলা, রাশিয়ার কোলা উপদ্বীপ। পরের প্রশ্ন, পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয় লোহা ও ম্যাগনেসিয়াম দিয়ে, লোহা ও নিকেল দিয়ে, সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে, সিলিকন ও নিকেল দিয়ে। তো সঠিক উত্তর সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে। পরের প্রশ্ন, উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য, সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে, সরাসরি লাভার সংস্পর্শে থাকার জন্য ও কয়লা খনিতে থাকার জন্য। তো সঠিক উত্তর ভূতাপ শক্তির জন্য। পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস। তো সঠিক উত্তর 15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, এস তরঙ্গ প্রবাহিত হয় তরল, অর্ধতরল, কঠিন ও গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে। তো সঠিক উত্তর কঠিন পদার্থের মধ্য দিয়ে, এবং পি তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয় উভয়ের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। পরের প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে কলোরাডো, লেহম্যান, গুটেনবার্গ ও মো বিযুক্তি রেখা। তো সঠিক উত্তর লেহম্যান বিযুক্তি রেখা। তোমরা বিযুক্তি রেখাগুলো ছকটি যে বইয়ে রয়েছে সেই ছকটি খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন হয়, এবং খুব মনোযোগ সহকারে রেডি করবে, কারণ গুলিয়ে ফেলতে পারো ওগুলো। 2 দাগের একে বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি 2 মার্ক। প্রথম প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্ক দেশ মানে সার্কভুক্ত দেশ নয় ড্যাশ ও ড্যাশ। তো তোমরা নিশ্চয়ই জানো যে সার্কের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 8টি, তো তার মধ্যে চীন ও আফগানিস্তান কিন্তু সার্কের অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন, ভুটানের প্রধান নদীর নাম হলো ড্যাশ এবং প্রধান ভাষা হলো ড্যাশ। তো ভুটানের প্রধান নদী হলো মানস এবং প্রধান ভাষা হলো জাংথা। বিদ্যা কি বলেছে দেখো, শুদ্ধ না অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন, সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি, অবশ্যই শুদ্ধ। পরের প্রশ্ন, নেপালের প্রধান ভাষা হলো বাংলা। তো ভুল, নেপালের প্রধান ভাষা নেপালি। 3 দাগে কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি, 2 × 2 অর্থাৎ 4 নাম্বার। প্রথম প্রশ্ন, পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কি ধরনের? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তানের কৃষিকাজ বেশ উন্নত। পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। সিন্ধু ও তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে। জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে। পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এইভাবে করা হয়। তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার কথা আছে, যার নাম ক্যারেজ পথা। এই ক্যারেজ পথাটা যদি শুধু 2 নম্বরে দেয় তাহলে তোমরা জাস্ট এখান থেকে লিখবে যে পশ্চিমের শুষ্ক অঞ্চল থেকে এইখান পর্যন্ত, এবং এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পরের প্রশ্ন, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। তো
পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের অন্যতম বা বৃহত্তম উৎস। পৃথিবীর 10টা উঁচু পর্বত শৃঙ্গের মধ্যে 8টা নেপালে অবস্থিত। সারা পৃথিবীর পর্বত আরোহীরা নেপালে পর্বত আরোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বত আরোহীদের বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। পরের প্রশ্ন, সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বত আরোহণ করতে আসেন কেন এবং সার্ক কত সালে গঠিত হয়? তো প্রথমের উত্তরটা দেখে নাও যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848.86 নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বত আরোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বত শৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বত আরোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এবং সার্ক কত সালে গঠিত? উত্তরটি দেখো যে সার্ক তৈরি হয়েছিল 1985 সালে। পরে 4 দাগে দেখো যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি 3 × 2 অর্থাৎ 6 মার্ক। প্রথম প্রশ্ন, টিকা লেখো সিসমোগ্রাফ। তো অর্থ, গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমো শব্দটি এসেছে, যার অর্থ ভূকম্পন, এবং গ্রাফ এর অর্থ হলো লেখচিত্র। সংজ্ঞা, ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময়, গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিক যন্ত্র বলে। এবং আবিষ্কারক, 1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিলনে প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন। এর বৈশিষ্ট্যগুলি দেখে নাও। এই যন্ত্রের ভিত মাটির গভীরে শক্ত করে বসানো থাকে। 2, কম্পনের সময় যন্ত্রে লাগানো কাগজে আঁকাবেঁকা রেখা ফুটে ওঠে, একে সিসমোগ্রাফ বলে। 3, আধুনিক সিসমোগ্রাফে আলোক রশ্মি বা কম্পিউটারের সাহায্যে ভূমিকম্পের সূক্ষ্মাতিসূক্ষ্ম তীব্রতা লিপিবদ্ধ করা যাচ্ছে। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা স্পেসিফিক রিং অফ ফায়ার বলতে কি বোঝো? তো উত্তরটি দেখে নাও। প্রশান্ত মহাসাগরীয় পাত হলো একটি নিমজ্জিত পাত। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে ইউরেশিয়া পাত এবং পূর্বে উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত ও আন্টার্কটিকা পাত অবস্থান করেছে। প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত এই মহাদেশীয় পাতগুলি অভিসারী অবস্থায় আছে। প্রশান্ত মহাসাগরীয় পাত এবং প্রান্তবর্তী মহাদেশীয় পাতগুলি পরস্পর মুখোমুখি হলে প্রশান্ত মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয়। ফলে ভূ অভ্যন্তরের ম্যাগমা গহ্বরের উত্তাপে পাতের কিনারা গলে যায় এবং চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয়। এই ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা অগ্নুদ্গমের মাধ্যমে বাইরে বেরিয়ে এসে আগ্নেয় পর্বতের সৃষ্টি করেছে। প্রশান্ত মহাসাগরের সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষজনিত কারণে অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে, যাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা ফায়ার রিং অব দ্য প্যাসিফিক বলা হয়। তো পরের প্রশ্ন দেখো, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের পার্থক্য লেখো। তো উত্তরটি দেখে নাও। কেন্দ্র, পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে, আর ভূমিকম্পের কেন্দ্রে ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরে অবস্থিত স্থানকে উপকেন্দ্র বলে। 2, কেন্দ্রের অবস্থান ভূ অভ্যন্তরে এবং উপকেন্দ্রের অবস্থান ভূপৃষ্ঠে। 3, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে তরঙ্গের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে, আর উপকেন্দ্রের চারপাশে তরঙ্গের তীব্রতা ক্রমশ কমতে থাকে। পরে 5 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি 5 × 10 নম্বর। প্রথম প্রশ্ন, অসমসত্ব মিশ্রণ কাকে বলে? সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। আর পিট কয়লা রূপান্তরিত রূপটি কি? 2 + 2 + 1 করে মোট 5 নম্বর রয়েছে। তো অসমসত্ব মিশ্রণ কাকে বলে দেখে নাও। তো যে মিশ্রণে উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাকে অসমসত্ব মিশ্রণ বলে। তাহলে দেখো, সংঘাত শিলা অসংঘাত শিলার পার্থক্য। একে কি বলেছে? যান্ত্রিক উপায়ে গঠিত পলল সঞ্চিত হয়ে সৃষ্ট পাললিক শিলাকে সংঘাত শিলা বলে। জৈব বা রাসায়নিক উপায়ে গঠিত পলল সঞ্চিত হয়ে সৃষ্ট পাললিক শিলাকে অসংঘাত শিলা বলে। 2, এই শিলার দানাগুলি অপেক্ষাকৃত বড় হয় এবং এই শিলার দানাগুলি তুলনামূলকভাবে ছোট হয়। 3, এই শিলা অর্থাৎ সংঘাত শিলা কৃষি কার্যের জন্য উপযুক্ত এবং অসংঘাত শিলা শিল্প কার্যের জন্য উপযুক্ত। সংঘাত শিলার উদাহরণ বেলে পাথর, কাদা পাথর, কংগ্লোমারেট প্রভৃতি, এবং অসংঘাত শিলার উদাহরণ হলো চুনা পাথর, ডলোরাইট, হেমাটাইট প্রভৃতি। এবং পরের প্রশ্ন, পিট কয়লা রূপান্তরিত রূপটি হলো গ্রাফাইট। তো 2 দেখো কি বলেছে যে কাস্ট ভূমিরূপ কি? খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম লেখো। মার্বেল শিলার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ 2 + 1 + 2 করে মোট 5 নম্বর। প্রথমে দেখো কাস্ট কাকে বলে। তো কাস্ট শব্দটি স্লোভেন শব্দ ক্লাসের জার্মান রূপ থেকে এসেছে, যার অর্থ উন্মুক্ত প্রস্থকেন্দ্র।
আর চুনাপাথর দ্বারা গঠিত ভূমিরূপকে কাস্ট ভূমিরূপ বলে। উৎপত্তি: বৃষ্টির জলে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং তা চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নানা ধরনের ভূমিরূপ গড়ে তোলে। তো উদাহরণ: মেঘালয়ের চিরাপুঞ্জি, অন্ধ্রপ্রদেশের বোরা গুহা। পরের প্রশ্ন: খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম মোহ স্কেল এবং সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক এবং সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হীরক। পরের প্রশ্ন: মার্বেল শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। তো 1, তাপজনিত রূপান্তরের ফলে চুনাপাথর মার্বেলে পরিণত হয়। 2, মার্বেল পাথর দেখতে খুবই সুন্দর, মসৃণ ও চকচকে। 3, অ্যাসিডের সংস্পর্শে মার্বেল দ্রুত ক্ষয়ে যায়। পরের প্রশ্ন: শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? তো উত্তরটি দেখে নাও। শিলা থেকে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস। এটি কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে সৃষ্টি হয়, যা নিম্নে বর্ণনা করা হলো। 1, আবহবিকার। এই পদ্ধতিতে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা বহুদিন ধরে আদি শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়। 2, সংযোজন। এরপর সেই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ যেমন ঝরে পড়া পাতা, মৃত পচনশীল উদ্ভিদ ও প্রাণীদেহ প্রভৃতি মিশ্রিত হয়। 3, অপসারণ। তৃতীয় পর্যায়ে বৃষ্টির জল, নদীর জল, সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে সেই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডের কিছুটা অপসারিত হয়। এবং 4, রেগোলিথের উৎপত্তি। তো অপসারণের পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলা হয় রেগোলিথ। এই রেগোলিথই হলো মৃত্তিকার মূল উপাদান। এভাবে কালক্রমে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই রেগোলিথ ভূত্বকের উপরে খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ পাতলা কোমল স্তররূপে বিকাশ লাভ করে, যা মাটি নামে বা সয়েল নামে পরিচিত। তো এই হচ্ছে আজকের সাজেশন। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন আলোচনা করব। তাই কোন বিষয়টি সাজেশন রেডি করব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ।